ফের বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডব। ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িতে রাত পেরিয়ে সকালেও তাণ্ডব চলল। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, ট্রেন বুলডোজার এনে গুড়িয়ে দেয়া হয়েছে বঙ্গবন্ধুর বাড়ি। বাড়ির 4 তলা পর্যন্ত বেশিরভাগ অংশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। স্বৈরাচারের কোনো চিহ্ন রাখা হবে না, হুঁশিয়ারি মৌলবাদীদের। বঙ্গবন্ধুর বাড়ির দেওয়ালে বিভিন্ন জায়গায় লাল কালি দিয়ে লেখা হয়েছে স্বৈরাচারীরা সাবধান। রাতে ধানমন্ডি 5 নম্বরে শেখ হাসিনার বাড়ি সুধা সদনও গুড়িয়ে দেওয়া হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, আজকের ছবি তো আরো ভয়ঙ্কর। স্বৈরাচারীরাই লিখছে স্বৈরাচারীরা সাবধান। এ কোন বাংলাদেশ? দেখো, বাংলাদেশের যে পরিস্থিতি তাতে কিন্তু মনে হচ্ছে একদম তালিবানি একটা জায়গা চলছে, তালিবানি একটা ব্যাপার চলছে। তার কারণ হচ্ছে যেভাবে 32 ধানমন্ডি সেটাকে ভাঙার কাজ শুরু হয়েছে। মূল ঘটনাটা যদি আমরা একবার দেখি তাহলে যেটা হচ্ছে যে শেখ হাসিনা তিনি তার বক্তব্য রাখবেন এবং সেই বিষয়টা আওয়ামী লীগের পক্ষ থেকে যখন প্রচার করা হলো এবং তারপরেই যেটা দেখা গেল যে ছাত্র জনতা এবং সেই সঙ্গে হচ্ছে একটা অংশ মৌলবাদীদের একটা অংশ তারা ডাক দিলেন হচ্ছে লং মার্চ টু এই ধানমন্ডি 32 এবং সেইটা সহভাগ থেকে করার কথা ছিল, কিন্তু তার পরবর্তী সময় বহু মানুষ জড়ো হতে শুরু করলেন গতকাল বিকেলবেলা থেকেই ধানমন্ডি 32-এর সামনে এবং প্রায় 8টা থেকে শুরু হয়ে গেল ভাঙার কাজ। শুধু ভাঙা নয়, অগ্নিসংযোগ করা এবং সেই সঙ্গে হচ্ছে বুলডোজার রীতিমতো এনে এই বাড়ি ভেঙে চুরে পুরোপুরি শেষ করে দেওয়া এবং ইতিহাস মিটিয়ে দেওয়া, সেই কাজ শুরু হলো। পরবর্তী সময়ে শেখ হাসিনা তিনি যখন লাইভে এলেন তিনি সমাজ মাধ্যমে তিনি বললেন যে এই বাড়িতে তিনি বা তার বোন কেউই থাকতেন না, এটা ছিল একটা এটা জাতির স্বার্থে এটাকে দেয়া হয়েছিল এবং একটা অন্যতম ইতিহাসের এটা অংশ। তাহলে এই অংশটিকে কেন ভেঙে ফেলা হচ্ছে? কিন্তু সে যেটা দেখা গেল যে সেখানে প্রশাসন, এই ইউনিট সরকার বা তদারকি সরকার, তারা সম্পূর্ণ উদাসীন হয়ে রইলেন। এমনকি সেনা তারা হচ্ছে নামলেন একবার বটে, তারা একবার বুলডোজারকে বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু সেটাও নামে মাত্র, আর কিছু নয়। এবং তারপরে সেই বুলডোজার গেল, অগ্নিসংযোগ হলো, সারা রাত ধরে প্রায় ভাঙচুর করা হলো। শুধু তাই নয়, মাঝখানে একটু বিরতি দেওয়া হলো এবং এদিন সকাল থেকে ফের ভাঙচুর শুরু হয়েছে। ট্যাটুর সূত্র ধরে কাটামুন্ডু রহস্যের কিনারা করল দত্তপুকুর থানার পুলিশ। গ্রেফতার নিহতের মাসতুতো ভাই ও তার স্ত্রী। নিহত যুবকের নাম হযরত লস্কর। পুলিশ সূত্রে খবর, চুরি, ডাকাতি, ছিনতাইয়ে ত্রাস ছিল দুই মাসতুতো ভাই হযরত লস্কর ও ওবায়দুল্লাহ মণ্ডল। কয়েক বছর আগে হযরত মূল স্রোতে ফিরে এসে উত্তরপাড়ার এক পুলিশ আধিকারিকের সোর্স হিসেবে কাজ করতে শুরু করে, আর তার সূত্রেই ধরা পড়ে জেল খাটে ওবায়দুল্লাহ। সে জেলে থাকাকালীন ওবায়দুল্লাহর স্ত্রী নিশার সঙ্গে সম্পর্কে জড়ায় হযরত। মাস দুয়েক আগে জেল থেকে ছাড়া পায় ওবায়দুল্লাহ। ফোন করে ডেকে পাঠিয়ে হযরতকে নৃশংসভাবে খুন করে সে। পুলিশ আর কি দাবি করছে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, কিভাবে হলো রহস্যের কিনারা? দেখো, রহস্যের কিনারা তোমাকে বলি যে হাতের ট্যাটু এবং পোশাক থেকে গতকাল বারাসাত মেডিকেল কলেজের মর্গে গিয়ে হযরত লস্করের স্ত্রী তিনি শনাক্ত করেন যে এটাই হযরত লস্করের দেহ। এবং পুলিশের পক্ষ থেকে যে কয়েকদিন ধরে হন্য হয়ে মাথার খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল, পরিচয় জানার চেষ্টা হচ্ছিল, কিন্তু কোনোভাবেই রহস্য বের হচ্ছিল না। গতকাল সকালে গাইঘাটা থানায় গাইঘাটার আঙুলকাটা গ্রামের বাসিন্দা এবং তার পরিবারের সদস্যরা একটি নিখোঁজ ডায়েরি করে। গত 2 তারিখে হযরত লস্কর বাড়ি থেকে বেরিয়েছিল, সন্ধ্যের পর থেকে তাকে আর ফোনে পাওয়া যায়নি। তারপরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেছে, কোনো হদিশ না পেয়ে গতকালই নিখোঁজ ডায়েরি করে। এবং পরিবারের সদস্যদের অভিযোগ যে তার মাসতুতো ভাই ওবায়দুল্লাহ মণ্ডল তাকে বারবার ওদিন দুপুরে থেকে ফোন করতে থাকে এবং ওবায়দুল্লাহ মণ্ডলের সঙ্গেই সে বাড়ি থেকে বেরোয়। তারপর থেকে তার কোনো হদিশ পাওয়া যায়নি। এরপর তারা গতকাল সকালবেলা আসেন দত্তপুকুর থানায় এবং সেখান থেকে বারাসাত মেডিকেল কলেজের মর্গে যান। সেখানে তাদের পরিবারের সদস্যদেরকে ওবায়দুল্লাহ মণ্ডল ফোন করে জানতে চায় যে হযরতের কি খবর, এবং সেই মতো ওবায়দুল্লাহ মণ্ডলও বারাসাতে পরিবারের সমাবেতি হয়ে বারাসাতে পৌঁছে এবং বারাসাতের কাছারিওয়াট থেকে তাকে গতকাল বিকেলে দত্তপুকুর থানার পুলিশ গ্রেপ্তার করে। এই ওবায়দুল্লাহ মণ্ডলই এই ঘটনার প্রধান অভিযুক্ত বলে পুলিশ মনে করছে। ওবায়দুল্লাহ মণ্ডলকে জেরা করে পুলিশ জানতে পারে তার সঙ্গে তার আরো এক সহযোগী ছিল, কিন্তু তার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখা যাচ্ছে জম্মু ও কাশ্মীর। এত দ্রুত সে জম্মু ও কাশ্মীর কি করে পৌঁছলো তা জানার জন্য ওই অভিযুক্তের কল ডিটেলস নিয়ে আজকে তদন্ত করে দেখবে
তদন্তকারীরা। এর পাশাপাশি ওবায়দুল্লাহ মণ্ডলের স্ত্রী নিশাকেও গ্রেপ্তার করেছে দত্তপুর থানার পুলিশ। যেটা জানা যাচ্ছে যে হযরত লস্করের সঙ্গে নিশার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই হযরত লস্কর হচ্ছে ব্যারাকপুর কমিশনারের, চন্দননগর কমিশনারের, হাওড়া কমিশনারের এলাকার কুখ্যাত দুষ্কৃতী। চুরি, ডাকাতি, খুন, অস্ত্র সহ একাধিক অভিযোগে এবং মাদক পাচারের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তার সহযোগী ছিল ওবায়দুল্লাহ এবং পুলিশের চর হিসাবে হযরত কাজ করতো কিছুদিন মূল স্রোতে ফেরার জন্য। তখনই ওবায়দুল্লাহকে সে গ্রেপ্তার করে। 2 মাস আগে জেল থেকে ছাড়া পাওয়ার পরই ওবায়দুল্লাহ এই খুনের পরিকল্পনা করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। ধন্যবাদ তোমায়।